তুমি বলে দিতে না, বুঝতে পারবে না। না না, তুমি বুঝতে পারবে না। আমি বলতে নিলে সম্মানিত নেতৃবৃন্দ, এই যে দয়া করে আপনারা একটু বসেন, দয়া করে আপনারা একটু বসেন, কারণ কালকে পরশু তারপর দিন অনেক প্রোগ্রাম আছে। এই চেয়ারে সবাই চেয়ারে যে বসেন, দয়া করে চেয়ারে যে বসেন। এই যে আপনারা চেয়ারে বসেন, চেয়ার খালি আছে, বসেন। দাঁড়িয়ে থাকলে একটু খারাপ দেখা যায়। যারা এই পাশে দাঁড়িয়ে আছেন তারা দয়া করে একটু চেয়ারে বসেন, একটু চেয়ারে বসেন। শৃঙ্খলা বজায় রাখি, আমরা শৃঙ্খলা বজায় রাখি, সবাই চেয়ারে বসি। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের দীর্ঘ 17 বছর গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে কঠোর আন্দোলন পরিশ্রম করতে গিয়ে আমাদের অনেক দলের নেতাকর্মী আহত, নিহত, পঙ্গুত্ব বরণ করেছেন। তার মধ্য দিয়ে আজকে আমরা গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশে একটি নির্বাচন আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে দেখতে পেয়েছি। আমরা আশা করি বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির কর্মীবৃন্দ এই সুন্দর পরিবেশ এবং গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের মাঝে আমাদের সদ্য নবনির্বাচিত সংসদ সদস্য, আমরা যাকে দীর্ঘ অনেকটি বছর যাকে চরফ্যাশনে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সকলে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা তাকে চরফ্যাশনের জনপ্রতিনিধি করার জন্য আমরা সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে শ্রম দিয়ে আজকে আমরা বাংলাদেশের সংসদে আমরা তাকে পাঠাতে সক্ষম হয়েছি। উনি নির্বাচিত হওয়ার পর যেহেতু শপথ অনুষ্ঠান ছিল, তাড়াতাড়ি উনি চলে যেতে বাধ্য হয়েছেন, কিন্তু ওনার মনটা রয়ে গেছে চরফ্যাশনের দিকে। কখন আমার নেতাকর্মীদের সাথে, কখন আমার চরফ্যাশন মনপুরার জনগণের সাথে আমি সাক্ষাৎ করব। তাই তিনি রমজানের মধ্যেও ছুটে এসেছেন আমাদের চরফ্যাশন মনপুরায় বিএনপির নেতাকর্মী ও চরফ্যাশনের জনগণের সাথে সাক্ষাৎ করার জন্য। আমাদের সেই প্রাণপ্রিয় নেতা আজকে বাংলাদেশের 118 ভোলা 4 চরফ্যাশন মনপুরার মাননীয় সংসদ সদস্য জনাব নুর ইসলাম নয়ন সাহেব আমাদের মাঝে উপস্থিত। করতালির মাধ্যমে তাকে আমরা অভ্যর্থনা জানাই। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন কালকে থেকে আমাদের প্রোগ্রাম শুরু। রাত্রে আবার সেহরির সময় হয়ে আসতেছে, প্রায় 11:30-12টা বাজে। এই জন্য আমরা কোন নেতা কর্মী আজকে আমরা এখানে বক্তব্য রাখবো না। এখানে নেতার সাথে উপস্থিত আছেন ভোলা জেলার লালমোহর উপজেলায় চরফ্যাশন সার্কেল অফিসার উপস্থিত আছেন,
চরফেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপস্থিত চরফেশন উপজেলার বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ ও সামনে বসা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপস্থিতি, আমাদের এমপি মহোদয় আমরা এমপি মহোদয়কে আমরা স্বাগতম জানানোর জন্য আমরা এত রাত্রে এখানে অবস্থান করছি। এখানে সিনিয়র যে সমস্ত নেতৃবৃন্দ আছেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যদিও সকলের চিনেন, তারপরেও এমপি সাহেবের নির্দেশে তাদের নামগুলি বলতে হচ্ছে। এমপি মহোদয়ের পাশে আছেন জনাব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উপস্থিত আছেন জনাব কৌসর আহমেদ কমল, সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চরফেশন উপজেলা শাখা। উপস্থিত আছেন খায়রুল ইসলাম সোহেল, সাবেক সাধারণ সম্পাদক, চরফেশন পৌর বিএনপি। উপস্থিত আছেন কাজী মঞ্জুর হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক, চরফেশন উপজেলা বিএনপি। উপস্থিত আছেন জনাব মীর শাহাদাত হোসেন সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক, চরফেশন উপজেলা বিএনপি। উপস্থিত আছেন মমিনুল ইসলাম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক, চরফেশন পৌর বিএনপি। উপস্থিত আছেন বিএনপি নেতা সাজ্জাদ হোসেন। উপস্থিত আছেন রেজাউল খন্দকার সাহেব। উপস্থিত আছেন সাবেক যুবদল সভাপতি আশরাফুর রহমান দীপু। উপস্থিত আছেন আমাদের চরফেশন উপজেলা যুবদলের সম্মানিত সংগ্রামী সদস্য সচিব জাহিদুল ইসলাম রাছেল। উপস্থিত আছেন আমাদের সংগ্রামী আহ্বায়ক, যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব শহীদুল ইসলাম প্রিন্স। উপস্থিত আছেন বিএনপি নেতা কাউস ভাই। উপস্থিত আছেন বিএনপি নেতা নোমান ভাই। উপস্থিত আছেন মাদ্রাজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিদ মালতিয়া। উপস্থিত আছেন বিএনপি নেতা প্রভাষক নজরুল। উপস্থিত আছেন মীর সাজ্জাদ হোসেন। উপস্থিত আছেন সাবেক শ্রমিক দলের উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি, বর্তমান সভাপতি জনাব বীর আজাদ। উপস্থিত আছেন সাধারণ সম্পাদক হারুন। উপস্থিত আছেন বিএনপি নেতা অ্যাডভোকেট শাহাবুদ্দিন। উপস্থিত আছেন বিএনপি নেতা শাহাবুদ্দিন সবুজ। উপস্থিত আছেন নুরনবী। উপস্থিত আছেন পৌর শ্রমিক দলের সভাপতি শাহজাহান ফরাজি। উপস্থিত আছেন আরো অনেক নেতৃবৃন্দ। উপস্থিত আছেন কামাল, প্রশাসক কামাল। উপস্থিত আছেন বশির মিয়া। উপস্থিত আছেন নীরব দেওয়ান। উপস্থিত আছেন ফরিদ মিলিটারি। উপস্থিত আছেন শিবন, মোকাম্মেল, হাবিব। নাম বললে ভাই এদিকে সবাই বলতে হবে, অনেক রাত হয়ে গেছে, দুঃখিত, আপনারা ক্ষমা করে দিন। আমাদের পিপি সাহেব জনাব অ্যাডভোকেট হিরণ, কেন অনেকেরই দেখা যাচ্ছে না। উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের মাননীয় এমপি মহোদয় জননেতা জনাব নুরুল ইসলাম নয়ন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক রাত হয়েছে, তারপর আপনারা অপেক্ষায় ছিলেন আমাকে অভ্যর্থনা জানানোর জন্য। যারা কষ্ট করে আমাকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষায় ছিলেন এবং অভ্যর্থনা জানিয়েছেন, তাদের প্রত্যেককে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, প্রিয় নেতৃবৃন্দ, আসলে একটি দীর্ঘ সংকটময় সময়ের মধ্য দিয়ে আমরা আজকের এখানে এসে উপস্থিত হয়েছি।
গত 16 বছর আমরা কেমন সময় পার করেছি এগুলো বলাই বাহুল্য। আমরা প্রত্যেকেই এর ভুক্তভোগী। আমরা জানি কেমন সময়ের মধ্য দিয়ে আমরা আমাদের দিনগুলো পার করেছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত যে আজকে সেই খারাপ সময় পার করে আমরা একটি ভালো সময় উপনীত হয়েছি। সারা বাংলাদেশে গত 12ই ফেব্রুয়ারি একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। এই নির্বাচনে অনেকে জয়লাভ করেছে, অনেকে পরাজিত হয়েছে, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে বিজয়ী করেছেন। আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এখানে আমার ডানে, আমার বামে, সামনে যারা রয়েছেন প্রত্যেকেই অনেক কষ্ট করেছেন। দীর্ঘ প্রায় 2 মাস পর্যন্ত আপনারা চরপেশন মনপুরার প্রত্যেক ভোটারের কাছে আপনারা গিয়েছেন। আমি প্রার্থী হিসেবে নতুন ছিলাম, কিন্তু আপনারা আমাকে পরিচিত করেছেন। প্রত্যেক ভোটারের কাছে গিয়ে আমার পক্ষ থেকে আপনারা আমার সালাম পৌঁছে দিয়েছেন, ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। আপনাদের এই সকলের চেষ্টা সব মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সফল হয়েছি। আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে 12ই ফেব্রুয়ারি ভোটের পরপরই আমি ঢাকা চলে গিয়েছিলাম। আপনারা জানেন তার 2-1 দিন পরেই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। তো আমি আবার চরপেশনে আসার জন্য সময় খুঁজছিলাম। গতকালকে সর্বশেষ প্রাইম মিনিস্টারের শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠানে আমাদের থাকতে হয়েছিল। সেই অনুষ্ঠান শেষ করে আজকে আমার মনে হয়েছে আপনাদের সাথে আমার দেখা করা দরকার। তো আমি এই জন্য আপনাদের মাঝে চলে এসেছি। যদি সংসদ অধিবেশন আর একটু দেরিতে শুরু হয়, সম্ভাবনা ছিল 26 তারিখ, তা না হয়ে যদি একটু দেরিতে হয় তাহলে আমার ধারণা যে আমি বেশ কয়েকদিন আপনাদের সাথে থাকতে পারবো। প্রত্যেকটি ইউনিয়নে আমি যেতে চাই, আমাদের নেতাকর্মী যারা কষ্ট করেছেন তাদের সাথে দেখা করতে চাই, সাধারণ ভোটার যারা রয়েছেন তাদের সাথে কুশল বিনিময় করতে চাই। আর সর্বোপরি একটি কথা আপনাদের বলতে চাই যে সব ভোটাররাই যদি আমাদেরকে ভোট দিত তাহলে তো ভোটের দরকার হতো না, ঠিক না? আমাদের কেউ কেউ ভোট দিয়েছেন, কেউ কেউ হয়তো আমাদেরকে ভোট দিতে পারেননি কোনো কারণে। আমরা এখন আর এই চরপেশন মনপুরায় কে ভোট দিয়েছে কে ভোট দেয়নি এর মধ্যে আমরা থাকবো না। আমরা সকল মানুষেরই প্রতিনিধিত্ব করার চেষ্টা করব এবং ভোটারের বাহিরেও আরও অনেক মানুষ রয়েছে যারা ভোটার হয়নি, বিশেষ করে 18 বছর পর্যন্ত তো অনেকেই ভোটার হয়নি, শিশুরা রয়েছে, ছাত্ররা রয়েছে। তো আগামী দিনে চরপেশনের সমন্বিত উন্নয়নে আমরা যাতে সকলের জীবনমান উন্নয়ন করতে পারি তার জন্য আমরা কাজ করব এবং দায়িত্বটা আমরা প্রত্যেকেই নিজে নিজে পালন করব। আমরা যদি মনে করি যে এই দেশের সকল দায়িত্ব আজকের প্রধানমন্ত্রী, তাহলে কি উনি একা পারবেন? উনি একা পারবেন না। কিন্তু উনি কি রকমের কাজ করতে চান উনি কিন্তু দৃষ্টান্ত রাখার চেষ্টা করছেন। প্রতিনিয়ত উনি কিন্তু কোনো না কোনো কাজ করছেন যেগুলো আমাদের কাছে দৃষ্টান্ত হিসাবে উপস্থাপিত হচ্ছে। অর্থাৎ আমরাও আমাদের প্রত্যেকের জীবনে এই কাজগুলো করব। আমরা কাজ করার আগে চিন্তা করব, বিবেচনায় নিব যে আমার এই কাজের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। যখন দেখবো যে আমার এই কাজের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এটা বিতর্কিত কোনো কাজ নয়, তখন আমি কাজটি করব। কিন্তু আমার কাজের মাধ্যমে যদি একজন মানুষও ক্ষতিগ্রস্ত হয় আমি মনে করি, তাহলে ওই কাজটা আমরা করব না। আমরা এই যে বিএনপির জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাকে যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই এবং আরো বাড়াতে চাই, তাহলে প্রত্যেকেই আমরা প্রতিদিন যে কাজগুলো করব বিবেচনার সাথে করব এবং আমাদের প্রতিদিনের কাজের মাধ্যমে যাতে
এই পার্টির বিএনপির যে ইশতেহার ঘোষিত হয়েছে সেই ইশতেহারে যেই কর্মসূচিগুলো নেওয়া হয়েছে এগুলো আমরা বাস্তবায়ন করার জন্য প্রতিদিন সতর্ক থাকব, সচেষ্ট হব। কিন্তু এগুলো যে শুধুই প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ এবং এমপিরা করবে বিষয়টা এরকম নয়। এগুলো আমাদের দলে যারা নেতা কর্মী সমর্থক তারাও প্রতিদিন কোনো না কোনো কাজ করবে, যেই কাজগুলো মানুষের কল্যাণ বয়ে আনবে। আজকে আমি একটি ভিডিও দেখলাম, কোন এলাকায় বাড়ি আমি মাইনকা, একটা অসহায় পরিবার, এই পরিবারটা ভিডিও দেখলাম। এই ভিডিও দেখে অনেকে কান্না করে দিয়েছে, আমাকে অনেকেই ঢাকা থেকে পাঠিয়েছে। এরকম অসহায় পরিবার কিন্তু আরো আছে, এমন না যে এই পরিবারটি অসহায়। হয়তো ওনার অসহায়ত্বের খবরটা ভিডিওর মাধ্যমে হয়তো দেখানো সুযোগ হয়েছে, কিন্তু এরকমের অনেক অসহায় পরিবার রয়েছে। ধর্মে বলা হয় যে 40 ঘরের খবর নিয়ে রাতে ঘুমানোর জন্য বলা হয়েছে। আমরা প্রত্যেকেই যদি এরকমের দায়িত্বশীল হই তাহলে এরকম ভিডিও আমাদের দেখতে হবে না। ঢাকা থেকে দায়িত্বশীল অনেকেও কিন্তু আমাকে এই ভিডিও পাঠিয়েছে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। তো আমরা এরকমের চেষ্টা করবো যে কিভাবে মানুষের কষ্টটা দূর করা যায়। সবচেয়ে সরকারিভাবে হবে তা নয়, সরকার তো করবেই, সরকার করবে, ওভারঅল কিছু ডেভেলপমেন্ট করবে, কিন্তু নৈতিকতার কাজগুলো আমাদেরই করতে হবে। আমার পাশের বাড়ি যদি কেউ না খেয়ে থাকে তাহলে আমার ভিতরে উপলব্ধি তৈরি হতে হবে যে আমি খেয়ে ঘুমিয়ে আছি, উনি না খেয়ে আছেন। সবসময় যে সরকার এগুলো দেখবে তা না, সরকারের দায়িত্বগুলো একরকমের, আর আমরা মানুষ হিসাবে মানবিক দায়িত্বগুলো আবার আরেক রকমের। সরকারের মধ্যে মানবিক দায়িত্ব থাকবে, কিন্তু এই 20 কোটি মানুষের সব দায়িত্ব আমাদের সরকারের উপর দায়িত্ব দিয়ে দেই। সরকার তো আমি আপনি সবাই মিলেই তো আসলে সরকার, নাকি? আপনারা ভোট দিয়েছেন, আপনারাও কিন্তু সরকারের অংশ। ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন হবে, যারা নির্বাচিত হবেন তারাও সরকারের অংশ। মানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে গ্রাম সরকার পর্যন্ত, একটা ইউনিয়নের মেম্বার পর্যন্ত প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল। পাশাপাশি যারা আমরা সাধারণ মানুষ তারাও কিন্তু দায়িত্বশীল। তো এই জন্য আমরা আজকে থেকে যে কমিটমেন্ট নিয়ে বিএনপি ক্ষমতা এসছে, এই কমিটমেন্টকে বাস্তবায়িত করার জন্য আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আচরণ করব এবং আমরা চেষ্টা করব যে ভবিষ্যতে যাতে এই সমাজে আর কোনো অনিয়মটা না হয়। মানুষ অবকাঠামোগত উন্নয়ন যেমন দেখতে চায়, তার বাড়ির রাস্তাটা যেমন দেখতে চায়, তার চেয়েও বেশি দেখতে চায় যে সে সামাজিকভাবে সে নিরাপদ কিনা, এটা দেখতে চায়। তিনি কি খেতে পারলেন, তার চেয়েও বড় বিষয় হচ্ছে তিনি শান্তিতে তার ঘরে ঘুমাতে পারছেন কিনা। ইতিমধ্যেই নির্বাচনের পর থেকে এই পর্যন্ত আমার কাছে অনেকগুলো অভিযোগ এসেছে। আমার মনে হলো যে আমি শারীরিকভাবে যখন এখানে আসব, এসে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। অনেকেই কারো না কারো পক্ষে আপনারা বাড়ায় খাটার চেষ্টা করছেন, দয়া করে এগুলো করবেন না। যার সমস্যা, দুই ভাইয়ের মধ্যে সমস্যা তৈরি হতে পারে, কিন্তু আপনি কোনো ভাইয়ের পক্ষে যখন আপনি ভাড়াটিয়া হিসাবে যাবেন, ভাড়াটিয়া মাস্তান হিসাবে, তখনই সমস্যাটা প্রকট আকার ধারণ করে। এরকম অনেকগুলো অভিযোগ অলরেডি আসছে। যদি এগুলো আপনারা ঠিক না হন, আমি কিন্তু বলেছিলাম যে ভোট পর্যন্ত আমরা সময় দিব, কিন্তু ভোট তো চলে গেছে, এর মধ্যে যদি আপনারা ঠিক না হন তাহলে আমরা বাধ্য হব। আমরা এখানে সার্কেল এসপি সাহেব রয়েছেন, থানার প্রধান কর্মকর্তা রয়েছেন, এবং সামগ্রিকভাবে এই সরকার এইভাবেই তখন চিন্তা করবে। কারণ মানুষের সামাজিক নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা কত অবকাঠামোগত উন্নয়ন করলাম এটা মানুষ আর বিবেচনায় নিবে না। মানুষ তার ঘরে শান্তিতে ঘুমাতে চায়। কেউ এসে ওই ঘর যদি দখল করে, তখন আপনি তাকে কত ভালো খাবার দিলেন এটা সে ভুলে যাবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা প্রতিদিন খেয়াল করবো যে আমরা কোনো ভুল করছি কিনা, কোনো অন্যায় করছি কিনা। দয়া করে আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন, কারণ যারা শান্তি বিঘ্নিত করছেন তারা কিন্তু আমাদেরই ভাই, আমাদের বন্ধু, আমাদের আত্মীয়, না হয় প্রতিবেশী।
তো দয়া করে আপনার এই অন্যায় কাজগুলো থেকে বিরত থাকার জন্য এখন থেকে দায়িত্বশীল হন। আগামীকাল থেকে আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং আমার মনে হয় যে এই ব্যাপারে আর কোনো সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নাই। আমরা দৃশ্যমান কাজ দেখতে চাই। আমরা তো ভোটের আগে বক্তব্য দিয়েছি আমরা এই কাজগুলো করব, এই কাজগুলো করব না, যেগুলো করব না সেগুলো যদি এখনো অব্যাহত থাকে তাহলে তো সমস্যা। যে কাজগুলো আমরা করব সেগুলো হচ্ছে রাষ্ট্রীয় যে বরাদ্দ আসবে, ডেভেলপমেন্ট ওয়ার্ক, এগুলো ধারাবাহিকভাবে তো হবেই। আমি তো আগেও বলেছি, ইনশাল্লাহ এখনো বলছি, যেগুলো ইনশাল্লাহ হবে এবং ভালোভাবেই হবে। কিন্তু শুধু এই উন্নয়ন দিয়ে কিন্তু মানুষ সন্তুষ্ট হবে না। যদি মানুষের শান্তি বিঘ্নিত হয়, মানুষ ঠিকমতো ঘরে ঘুমাতে না পারে, কেউ তার নিজের জায়গায় বিল্ডিং করবে, ওখানে আপনি আটকাই দিলেন, বাধাগ্রস্ত করলেন, এগুলো করা যাবে না। 12 তারিখের মধ্যে বলছি এগুলো না করার জন্য, না করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনারা। কিন্তু এরকমের কিছু অভিযোগ এখনো আসছে। তো আপনারা যদি এগুলো থেকে বিরত না হন, এরপরে প্রশাসন কাজ করবে তখন। তো যাই হোক, বক্তব্য আজকে দীর্ঘায়িত করবো না, অনেক রাত হয়েছে, রমজান মাস, আপনারা সেহরি খাবেন 12টা বাজে প্রায়। তো আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করুন, পরিপূর্ণ রিজিক দান করুন, এবং এই মাহে রমজানের প্রতিটি রোজা আমাদেরকে রাখার তৌফিক দান করুন। প্রত্যেককে ধন্যবাদ, যারা কষ্ট করে এত রাত্র পর্যন্ত, শীতের রাত্রে আপনারা অপেক্ষায় ছিলেন, আমাকে অভ্যর্থনা জানিয়েছেন, আবারও ধন্যবাদ জানাচ্ছি। যারা এই নির্বাচনে অনেক কষ্ট করেছেন, প্রত্যেকেই যার যার দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করেছেন, তাদের কাছেও আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি এবং নেতৃবৃন্দ, আমাদের যেহেতু নেতা সকাল 10টায় সফরে বের হবে, তাই দয়া করে কোন নেতৃবৃন্দ এবং কোন লোক দুপুরে উঠবেন না। নেতা এমপি সাহেব এখন নিশ্চিত আছে, আমরা সকলে নিশ্চিত চলে যাই, আর 2-3 ঘন্টা পর ফেরে যেতে হবে আমাদেরকে। আমরা কেউ এমপি মহাশয়কে এখন ডিস্টার্ব করবো না। সিনিয়র নেতৃবৃন্দ এবং জুনিয়র নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আমরা সকলে এখন বাসে চলে যাবে, রেস্ট নিব। আমাদের এমপি মহোদয় রেস্ট নিব, এখন সকালে আমাদের আবার একটু ফাঁক করে জায়গা করে দাও, একটু জায়গা করে দাও ভিতরে, যে সামনে করে কথা বললে সেলিম ভাই, এমনি কথা বলবো, এত মানুষের সাথে কথা বলবো কেমনে? আপনি আপু আপনার তখন দেখুন না, তখন এখন যদি এনে কথা না কথা রূপ করতে ওটা সুযোগ দিবে,